দেখো আমাদের এই পর্বে আমরা গ্রিগনাট বিকারক নিয়ে আলোচনা করব। তো গ্রিগনাট বিকারক কি? সাধারণত এই বিকারক যিনি আবিষ্কার করেছিল এই বিকারকটা, তার নাম হলো ভিক্টর গ্রিগনাট। ঠিক আছে, তার নাম হলো ভিক্টর গ্রিগনাট। এই ভদ্রলোক 1900 সালে বা 1900 খ্রিস্টাব্দে, মূলত ইনি একজন ফরাসি বিজ্ঞানী। এই ফরাসি বিজ্ঞানী গ্রিগনাট 1900 খ্রিস্টাব্দে এই গ্রিগনাট বিকারক আবিষ্কার করেছিল। এই জন্য এই ভদ্রলোককে 1912 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়। ওকে, তো এই ভদ্রলোকের নাম অনুসারে বিকারকটাকে বলা হয় গ্রিগনাট বিকারক। এই গ্রিগনাট বিকারক কী জিনিস বা কাকে, বা এটা গ্রিগনাট বিকারক কাকে বলা হয়? দেখো, জৈব ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলা হয়। আমি আবারও বলি, দেখো, জৈব ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলা হয়। এর সংকেত কি? RMgX বা ARMgX। জৈব ম্যাগনেসিয়াম, এই যে হ্যালাইড, এই যে হ্যালোজেনকে হ্যালাইড বলা হচ্ছে, আর এই যে জৈব ম্যাগনেসিয়াম। বাট আগে অবশ্যই একটা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ থাকবে। অ্যালকাইল অ্যারাইল গ্রুপকে, এটা তো আমি আগেই বলেছি, অ্যালকাইল হলো যে মিথাইল, প্রোপাইল, আর অ্যারাইল হচ্ছে বেনজিনের মতো দেখতে। ঠিক আছে, মানে অ্যারোমেটিক বলয়যুক্ত যেসব যৌগ, যেমন ফিনাইল, এরকম। ওকে, এখন দেখো এদের নামকরণটা কিভাবে করা হয়। গ্রিগনাট বিকারকের নামকরণ করা হয়, প্রথমে অ্যালকাইল বা অ্যারাইল মূলকের নাম লিখতে হয়, তারপর ম্যাগনেসিয়ামের নাম লিখতে হয়, তারপর যে হ্যালাইডটা লিখে তার নাম লিখতে হয়। এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখে রেখেছি, দেখো, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে হ্যালাইড। ঠিক আছে, তাহলে এর নাম কি হবে? এইটার নাম হলো, আমরা জানি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড কোনটা, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল গ্রুপ কোনটা? ইথাইল। ম্যাগনেসিয়াম, হ্যালাইডকে ক্লোরিন, তাহলে ক্লোরিনের হ্যালাইড কি হবে? ক্লোরাইড। ক্লিয়ার? এইভাবেই কিন্তু গ্রিগনাট বিকারকের নামকরণ করতে হয়। প্রথমে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের নাম লিখতে হয় বা তাকে বসাতে হয়, প্লাস মাঝখানে ম্যাগনেসিয়ামকে রাখতে হয়, তারপর হ্যালাইড গ্রুপের নাম লিখতে হয়। ওকে, এইখানে একটা যে আমরা, এটা কিন্তু অ্যালকাইল গ্রুপ, বাট এইবার দেখো আমরা এবার প্রথমে যেটা নিয়েছি এটা কিন্তু অ্যালকাইল গ্রুপ না, এটাকে বলে অ্যারাইল গ্রুপ। মানে এটা হচ্ছে অ্যারাইল, অর্থাৎ এরা অ্যারোমেটিক বলয় থেকে পাওয়া যায়। তো এর নাম কি? এই অ্যারাইল বলয়ের নামটা হলো ফিনাইল। ঠিক আছে, মাঝখানে আছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্লোরিন, তাহলে এর নাম হবে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এইভাবে আমরা গ্রিগনাট বিকারককে নামকরণ করি। ফার্স্টে অ্যালকাইল বা অ্যারাইল মূলককে রাখি, মাঝখানে ম্যাগনেসিয়ামকে রাখি এবং সর্বশেষ হ্যালাইডকে রাখি। তাহলে গ্রিগনাট বিকারকের সংকেত মনে রাখবা RMgX। মানে প্রথমে একটা আর বা ARMgX, প্রথমে একটা অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকবে, মাঝখানে ম্যাগনেসিয়াম থাকবে, তারপর হ্যালোজেন থাকবে। এরকম থাকলেই তাকে আমরা বলবো গ্রিগনাট বিকারক। যেমন এই যে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরা হলো একটা গ্রিগনাট বিকারকের এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, এখন এই গ্রিগনাট বিকারককে আমরা প্রস্তুত করি কিভাবে? দেখো, আমরা এদেরকে খুব সহজে প্রস্তুত করতে পারি। সাধারণত শুষ্ক ইথারে, বা বলতে পারো যে অনার্দ্র ইথারে বা শুষ্ক ইথারে কি করা হয়? বিশুদ্ধ অ্যালকাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইডের সাথে শুষ্ক ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া করানো হয় এবং পাওয়া যায় অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, জাস্ট এই Mg এখন এর সাথে অ্যাটাচ হয়ে RMgX তৈরি করে। এইটা হলো গ্রিগনাট বিকারক। এটা হলো সেই তোমার বিশুদ্ধ অ্যালকাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড তো নেই, আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, আর এটা হলো সব ম্যাগনেসিয়াম। তাহলে আমরা এইভাবে বলবো যে শুষ্ক ইথারে দ্রবীভূত বিশুদ্ধ অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইডের সাথে শুষ্ক ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায় গ্রিগনাট বিকারক উৎপন্ন হয়। ক্লিয়ার? এক্সাম্পল নেওয়া যাক একটা। এক্সাম্পল আমরা অ্যালকাইল হ্যালাইড হিসেবে নেই ইথাইল ব্রোমাইডকে, CH3 CH2 Br। আচ্ছা, ম্যাগনেসিয়াম থাক, অনার্দ্র ইথারও থাক, তাহলে আমরা পাবো একটা গ্রিগনাট বিকারক, মানে এর সাথে ম্যাগনেসিয়াম যুক্ত হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম প্রথমে কাকে লিখতে হয়? প্রথমে লিখতে হয় এই যে অ্যালকাইলকে, অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপকে, মাঝখানে লিখতে হয় ম্যাগনেসিয়ামকে, তারপর লিখতে হয় হ্যালাইডকে। ক্লিয়ার? তাহলে অ্যালকাইল হ্যালাইড মানে ইথাইল ব্রোমাইডের সাথে, অনার্দ্র ইথারে দ্রবীভূত এই ইথাইল ব্রোমাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া আমরা কি পাই? ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড পাই, যেটা একটা গ্রিগনাট বিকারক। তো এইভাবে কিন্তু আমরা গ্রিগনাট বিকারক প্রস্তুত করতে পারি। এখন যদি তোমাদের বলে যে তুমি এই গ্রিগনাট বিকারককে
এই গ্রিগানার্ড বিকারককে পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করবা। আমরা তো এটাকে আমরা সংশ্লেষণ করলাম রিঅ্যাকশন দিয়ে, কিন্তু যদি তোমাদের উল্লেখ করে দেয় যে এই জিনিসটাকে তোমরা কিভাবে ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে প্রস্তুত করবা, তখন তো আর এইভাবে লিখলে হবে না, তখন তোমার সেখানে বিকার রাখতে হবে, বিভিন্ন কেমিক্যাল রাখতে হবে, প্রসেস রাখতে হবে। তো চলো আমরা দেখি যে পরীক্ষাগারে এই গ্রিগানার্ড বিকারককে কিভাবে প্রস্তুত করা যায়। দেখো, আমরা পরীক্ষাগারে এখন গ্রিগানার্ড বিকারককে প্রস্তুত করব, ঠিক আছে। তো আমার কাছে তো আর এরকম কোনো ডিরেক্টলি সরাসরি কেমিস্ট্রির ল্যাব নাই কিংবা কেমিক্যাল কোনো প্রোডাক্ট নাই যে আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো সমস্যা নেই, আমি তোমাদের আসলে একটা গোলতলি ফ্ল্যাক্স এঁকে আমি কলম দিয়ে তোমাদের বোঝাই দেবো বিষয়টা। শুরুতে কি হচ্ছে, শুরুতে তোমরা মূলনীতি লিখবা যে গ্রিগানার্ড বিকারক প্রস্তুত করার জন্য এই মূলনীতিটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মূলনীতি কেমন? মূলনীতি এইভাবে লিখবা যে অনার্দ্র এথারীয় দ্রবণে শুষ্ক ও পরিষ্কার ধাতব ম্যাগনেসিয়ামের সঙ্গে কি করা হবে? শুষ্ক ও বিশুদ্ধ অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া দ্বারা গ্রিগানার্ড বিকারক প্রস্তুত করা হয়। মূলনীতি কিন্তু ক্লিয়ার, এটাই মূলনীতি। তুমি যে বিক্রিয়াটা লিখেছো এর উপরে দু এক কথা বাংলা লেখাটাই হলো মূলনীতি, যে অনার্দ্র ইথারীয় দ্রবণে শুষ্ক বা পরিষ্কার ধাতব ম্যাগনেসিয়ামের সঙ্গে শুষ্ক বা বিশুদ্ধ অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া দ্বারা গ্রিগানার্ড বিকারক প্রস্তুত করা হয়। তাহলে আমাদের মূলনীতি কভার হয়ে গেল। এখন আমরা আসি প্রসেস মানে পদ্ধতি, অর্থাৎ পরীক্ষায়, মূল পরীক্ষায় চলে আসব। তো মূল পরীক্ষার জন্য আমাদের এইরকম একটা 1 মুখ 2 মুখ 3 মুখ এরকম একটা 3 মুখ বিশিষ্ট গোলতলি ফ্ল্যাক্স নিতে হবে, ঠিক আছে। এই গোলতলি ফ্ল্যাক্সে আমরা আবার কি করব? পরিষ্কার ও শুষ্ক ম্যাগনেসিয়াম ধাতুর এরকম ছোট ছোট টুকরা নিতে হবে, এবং এই টুকরার ভিতরে আবার অ্যালকোহল মুক্ত শুষ্ক কিছু ইথারও এখানে যোগ করতে হবে, ঠিক আছে। যখন তুমি এখানে ম্যাগনেসিয়াম এবং ইথারটা যোগ করবা তখন কি করতে হবে? তখন এদেরকে তো একসাথে মেশানোর জন্য একটা আলোড়ক লাগবে, তাই না? এই হলো সেই আলোড়ক। এই আলোড়কটাকে এখন নিতে হবে। এই আলোড়ক দিয়ে আমরা কি করব? এই আলোড়কটাকে আমরা এই ফ্লাক্সের মাঝে যে মুখ আছে না, এই ফ্লাক্সের মাঝের মুখের সঙ্গে এই আলোড়কটাকে যুক্ত রাখবো। যুক্ত রেখে আমরা এই আলোড়ক দিয়ে শুষ্ক ইথার আর ম্যাগনেসিয়ামকে মিক্সড করব। ওকে, এখন দেখো আমাদের বাকি দুইটা মুখ কি করবা? বাকি দুইটা মুখের একটার সঙ্গে থাকবে একটা বিন্দুপাতি ফানেল, ঠিক আছে। আর অপরটার সঙ্গে থাকবে কি? একটা কন্ডেন্সার বা শীতক। এই হলো সেই কন্ডেন্সার বা শীতক। এই কন্ডেন্সার বা শীতকের কাজ কি? এই কন্ডেন্সারের বাইরের মুখে একটা ক্যালসিয়াম ক্লোরাইডের টিউব যুক্ত করা হয়, যাতে বাইরে থেকে জলীয় বাষ্প ভিতরে প্রবেশ করতে না পারে, ঠিক আছে। এই কন্ডেন্সারে বাইরে একটা ক্যালসিয়াম, এই যে সেই ক্যালসিয়াম ক্লোরাইড টিউব, কিন্তু এইটা বাইরের দিকে এই ক্যালসিয়াম ক্লোরাইড টিউবটা রাখা হয় যাতে বাইরে থেকে কোনো জলীয় বাষ্প এই কন্ডেন্সারের ভিতর দিয়ে দ্রবণে প্রবেশ করতে না পারে, ঠিক আছে। আবার তোমার কি করা হয়? এই বিন্দুপাতি ফানেলে ওই যে আমাদের অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইড ছিল না, ওদের ওই শুষ্ক ইথারীয় দ্রবণকে এই বিন্দুপাতি ফানেলের ভিতর দিয়ে দ্রবণে নেওয়া হয়। ওকে, এইবার ফ্লাক্সের ইথার এবং যে তোমার যেগুলো নেওয়া হলো তাদেরকে এই আলোড়কের সাহায্যে নাড়া হয়, আর এই বিন্দুপাতি ফানেল থেকে অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইডের ইথারীয় দ্রবণ এই ফ্লাক্সের ভিতরে ধীরে 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 যোগ করা হয়। প্রথম দিকে যদিও বিক্রিয়াটা স্লো হিসেবে থাকে, বাট সময় বাড়ার সাথে সাথে এটার গতি বেড়ে যায়, ঠিক আছে। তো এই বিক্রিয়ার গতিটাকে বাড়ানোর জন্য এই মিশ্রণে আবার আয়োডিনের 2-4 ফোঁটা ক্লাস যোগ করা হয় এই বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য। বিক্রিয়াটা তাপ উৎপাদক হওয়ায় একবার শুরু হলে এই বিক্রিয়াটা তীব্র থেকে তীব্রতর হতেই থাকে, আর বিক্রিয়ার গতি তীব্র হলে এই মিশ্রণকে ঠান্ডা করে বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এই যে ধাতব ম্যাগনেসিয়ামের সঙ্গে জৈব হ্যালাইডের বিক্রিয়ায় জৈব ম্যাগনেসিয়াম হ্যালাইড ইথারে দ্রবীভূত থাকলো, এইভাবে আমরা বিভিন্ন বিক্রিয়ায় গ্রিগানার্ড বিকারকের ইথারীয় দ্রবণে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা পরীক্ষাগারে গ্রিগানার্ড বিকারকটা প্রস্তুত করি। একেবারে সিম্পল, তোমরা এরকম চিত্র দিয়ে বুঝতে পারবা। জাস্ট এরকম একটা 3 মুখওয়ালা গোলতলি ফ্ল্যাক্স নিবা, এর 3টে মুখের একটা মুখ দিয়ে তোমার অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইডের শুষ্ক দ্রবণকে ফ্ল্যাক্সের ভিতরে ধীরে ধীরে ঢালতে হয়, আর একটা মাঝখানে যে মুখটা থাকে এই মুখ দিয়ে একটা আলোড়ক যোগ করা হয়, তারপরে যে মুখটা থাকে এই মুখ দিয়ে কি করা হয়? এই মুখে তোমার এই যে ক্যালসিয়াম ক্লোরাইড টিউব সংযুক্ত করা হয় যাতে বাইরে থেকে জলীয় বাষ্প ভিতরে না আসতে পারে, ঠিক আছে। এই 3টা মুখের কাজেই
এবার ভিতরে শুষ্ক ইথার আর ধাতু ম্যাগনেসিয়ামকে আলোড়ন করার জন্য ওই যে আলোড়কটা নেওয়া হয়েছিল, এবার আস্তে আস্তে তোমার এটাকে ধীরে ধীরে বিক্রিয়া করাতে হবে। প্রথম দিকে স্লো থাকে, বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য আয়োডিনের 2-4 ফোঁটা ক্লাস এখানে যোগ করে দিবা, অবশেষে পেয়ে যাবা কাঙ্ক্ষিত গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল ব্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ওকে, এইভাবে আমরা পরীক্ষাগারে গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করি। আচ্ছা, আমরা পরীক্ষাগারে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতি তো দেখলাম। এখন এই গ্রিগনার্ড বিকারক প্রস্তুতির জন্য এই যে ইথার ব্যবহার করা হয় কেন, বা এই গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে ইথারই কেন ব্যবহার করা হয়, অন্য কিছু তো আমরা এখানে ব্যবহার করতে পারতাম, তাই না? তো আসলে আমরা এখন আলোচনা করব যে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে ইথারের ভূমিকা কি, বা ইথার কেন প্রয়োজনীয়। দেখো, ইথার কেন ব্যবহার করা হয় তার পিছনে দুইটা মেন কারণ আছে। প্রথম কারণটা হলো ইথার এই বিক্রিয়ায় মাধ্যম হিসেবে কাজ করে। ইথার এই গ্রিগনার্ড বিক্রিয়ায় একটা মাধ্যম হিসেবে কাজ করে, যেটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। 2 নম্বর কারণটা হলো ইথার জটিল যৌগ উৎপন্ন করে এবং গ্রিগনার্ড বিকারককে দ্রবীভূত অবস্থায় রাখে। ঠিক আছে, ইথার সবসময় এই গ্রিগনার্ড বিকারকের সাথে একটা জটিল যৌগ তৈরি করে তাকে দ্রবীভূত অবস্থায় রাখে। সেটা কি হিসেবে? ডাই ইথারেট যৌগ হিসেবে। আমরা জানি যে অ্যালকাইল যে তোমার ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ গ্রিগনার্ড বিকারক, জৈব ম্যাগনেসিয়াম হ্যালাইড যাকে গ্রিগনার্ড বিকারক বলে, এই গ্রিগনার্ড বিকারকে ম্যাগনেসিয়ামের অষ্টক পূর্তির জন্য 2 জোড়া ইলেকট্রন ঘাটতি আছে। আবার এইখানে যে আমরা যে ইথারের যে সংকেত, ইথারের সংকেতটা কীরকম? আর বর্ণ, ও বর্ণ, আর প্রাইম বা আর বলতে পারো, অর্থাৎ ইথারের মাঝখানে থাকবে একটা অক্সিজেন, 2 সাইডে 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে এইখানে যে ইথারটা আমরা নিয়েছি এটা হলো কি? ডাই ইথাইল ইথার। তো এখানে আমাদের যে কাজটা হবে, 2টা ইথার আমরা এখানে নিয়েছি, 2টা ইথার যৌগ। এই 2টা ইথার যৌগে আমরা জানি ইথারে অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে। ক্লিয়ার? যারা বন্ধনে অ্যাটাক নেয় না। আবার এই যে গ্রিগনার্ড বিকারকের ম্যাগনেসিয়াম আছে, এখানে আবার 2 জোড়া ইলেকট্রন ঘাটতি আছে অষ্টক পূরণের জন্য। তো এই ক্ষেত্রে কি হয়? এই অক্সিজেনের 2 পাশে 2 জোড়া ইথার থেকে 1 জোড়া করে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন এই ম্যাগনেসিয়ামের সাথে শেয়ারিংয়ে অংশগ্রহণ করে এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে এবং ইথারের সেই যে তোমার অষ্টক পূর্ণ অবস্থাটা, মানে অপূর্ণ অবস্থাটা পূর্ণ করে ফেলে। ঠিক আছে, এইভাবে মূলত ইথার এই ম্যাগনেসিয়াম অর্থাৎ গ্রিগনার্ড বিকারককে যুক্ত করে ফেলে এবং একটা জটিল যৌগ তৈরি করে। আর এইভাবে গ্রিগনার্ড বিকারক ইথারের সাথে দ্রবীভূত অবস্থায় চলে যায়। তো এইটাই হচ্ছে মেন রিজন যে তোমার গ্রিগনার্ড বিকারকে ইথার এই জন্য ব্যবহার করা হয় যে ইথার একটা বিক্রিয়ার মাধ্যম হিসেবে কাজ করে। আবার এই ইথার গ্রিগনার্ড বিকারকের সাথে এই ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে একটা জটিল যৌগ তৈরি করে, যা গ্রিগনার্ড বিকারককে দ্রবীভূত অবস্থায় রাখতে সাহায্য করে। এই জন্য গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে শুষ্ক ইথার ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো, গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে সকল বিকারক কেন শুষ্ক হতে হবে? আর্দ্রও তো হতে পারতো, তাই না? শুষ্কই কেন হতে হবে? তো আমরা আগে শুষ্কটা লিখে নেই। এই যে অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথারের উপস্থিতিতে তৈরি হয় জৈব ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারক। এখন যদি তুমি এই বিকারকটাকে শুষ্ক না নিয়ে আর্দ্র নাও, তখন কি হবে? দেখো, এই গ্রিগনার্ড বিকারককে আমরা প্রথমে লিখলাম, অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা এবার একটা শুষ্ক না একটা আমরা আর্দ্র করব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই বিক্রিয়া একটা আর্দ্র বিকারক ব্যবহার করব। তাহলে কি হবে? দেখো, আর্দ্র কথাটা যেহেতু আসছে মানে ভেজা, তাহলে পানি তো এখানে অবশ্যই উপস্থিত থাকবে। তাহলে একটা আর্দ্র বিকারক ব্যবহার করা হলে এই আর্দ্র বিকারক এই গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এই অ্যালকাইল গ্রুপ এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে অ্যালকেন তৈরি করবে এবং এইখানে এই যে MgX অবশিষ্ট OH-কে নিয়ে MgOH হিসেবে অপসারিত হয়ে যাবে। তাহলে দেখো তো, গ্রিগনার্ড বিকারককে যদি তুমি একটা আর্দ্র বা ভেজা বিকারকের সাথে বিক্রিয়া করাও, কি তৈরি হচ্ছে? অ্যালকেন তৈরি হচ্ছে। আমরা আদৌ কিন্তু এখান থেকে যে আমরা কোনো গ্রিগনার্ড বিকারক পাবো না। ঠিক আছে, এইখান থেকে আমরা অ্যালকেন পাচ্ছি, মানে আমাদের কাঙ্ক্ষিত যে গ্রিগনার্ড বিকারক সেটা কিন্তু আমরা পাবো না। এই জন্য গ্রিগনার্ড বিকারক প্রস্তুতি করার জন্য সকল বিকারককে মাস্ট বি আমাদের শুষ্ক মানে শুকনো নিতে হবে। কোনোভাবে সেই বিকারক আর্দ্র বা ভেজা হলে আমরা কাঙ্ক্ষিত গ্রিগনার্ড বিকারক তো পাবোই না, বরং পাবো একটা উল্টো প্রোডাক্ট যেটা অ্যালকেন হতে পারে।
তো আশা করি গ্রিগনাইট বিকারকের আমাদের বিকারক কেন আর্দ্র শুষ্ক নিতে হবে এর ব্যাখ্যাটা আমরা বুঝতে পারলাম। এখন দেখতে হবে যে এই গ্রিগনাইট বিকারকে প্রস্তুতির জন্য, এই গ্রিগনাইট বিক্রিয়া সম্পন্ন করার জন্য সেখানে H2O এবং কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতি থাকতে হবে কেন, মানে এদেরকে রাখা যাবে না কেন। দেখো প্রশ্নটা এইভাবে থাকে যে গ্রিগনাইট বিক্রিয়া পানি আর কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে সম্পন্ন করা হয় কেন। দেখো মূলত গ্রিগনাইট বিক্রিয়ায় এই পানি আর কার্বন ডাইঅক্সাইড উভয়েই ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে। গ্রিগনাইট বিক্রিয়ায় পানি আর কার্বন ডাইঅক্সাইড দুইটাই ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ এরা উভয়েই বিক্রিয়ার হারকে হ্রাস করে দেয়, বিক্রিয়ার গতিকে কমিয়ে দেয়। তো এই গ্রিগনাইট বিকারক আমরা জানি, এই গ্রিগনাইট বিকারকের এই ম্যাগনেসিয়াম আর এই হ্যালোজেন বন্ধনটা আয়নিক প্রকৃতির, ফলে এটি কি হয়, ফলে এটা সহজেই পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে সক্রিয়তা হারায় এবং অ্যালকেন উৎপন্ন করে। এক্ষেত্রে সবসময় মনে রাখবা যে গ্রিগনাইট বিকারকের ম্যাগনেসিয়ামটা আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, অ্যালকেনটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। আর পানির তো আমরা জানি হাইড্রোজেন পজিটিভ, ওএইচ আংশিক নেগেটিভ চার্জ। তাহলে এখানে কি হবে, এখানে এই পজিটিভ চলে যাবে নেগেটিভের কাছে, এই নেগেটিভ চলে আসবে পজিটিভের কাছে। তো পজিটিভের কাছে যখন এই যে তোমার অ্যালকাইল গ্রুপ নেগেটিভ আর হাইড্রোজেন পজিটিভ মিলে তৈরি করবে অ্যালকেন, আর MgX-OH কে নিয়ে অপসারিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রিগনাইট বিকারকের সাথে যখন আমরা পানির বিক্রিয়া করাবো, গ্রিগনাইট বিকারকের সাথে যখন আমরা পানির বিক্রিয়া করাবো তখন কি হবে, পানি দ্বারা এই গ্রিগনাইট বিকারক সহজে আর্দ্র বিশ্লেষিত হবে এবং এখানে অ্যালকেন তৈরি হবে, ঠিক আছে। সক্রিয়তা, এই বিক্রিয়াটার সক্রিয়তা কিন্তু কমে যাবে, কারণ আমরা জানি পানি একটা ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে এই বিক্রিয়ায়, তাই এখানে সক্রিয়তাটাও কিন্তু কমে যাবে। এই কারণে আমরা এই H2O-কে গ্রিগনাইট বিক্রিয়ায় রাখি না। এবার আসি কার্বন ডাইঅক্সাইডকে কেন রাখি না, এ কি অন্যায় করলো। দেখো ঠিক সেম কারণেই আমরা কার্বন ডাইঅক্সাইডকেও রাখি না, কারণ কার্বন ডাইঅক্সাইডও এই গ্রিগনাইট বিকারকের সাথে বিক্রিয়ায় অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, মানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। এটা কিভাবে দেখো, আমরা জানি এই তোমার ম্যাগনেসিয়াম হবে আংশিক ধনাত্মক, অ্যালকাইল হবে আংশিক ঋণাত্মক, এই কার্বন ডাইঅক্সাইডে আবার কার্বন হবে আংশিক ধনাত্মক, অক্সিজেন হবে আংশিক ঋণাত্মক। তাহলে এই কার্বনের পজিটিভ গিয়ে অ্যাটাক করবে কাকে, এই যে তোমার অ্যালকাইল গ্রুপকে। না এখানে অ্যাটাক না, এখানে মোটামুটি সবাইকে অ্যাটাক করে একটা যৌথ অবস্থা তৈরি হবে, সংযোজিত অবস্থা তৈরি হবে, এখানে কেউ অপসারণ হবে না। কিন্তু থার্ড স্টেপে গিয়ে অপসারণটা হবে যখন এইটাকে তোমরা আবার এই সংযোজিত যৌগটাকে যখন তোমরা পানির সাথে আর্দ্র বিশ্লেষণ করাবা, পানির সাথে আর্দ্র বিশ্লেষণ করালে H2/H+ আর্দ্র বিশ্লেষণ করলে এখান থেকে MgOH অপসারিত হয়ে যাবে এবং পাওয়া যাবে এখান থেকে, দেখো এই OH2 থেকে একটা H এই MgOH এর সাথে অপসারিত হয়ে চলে যাচ্ছে, আর এইখান থেকে একটা OH কিন্তু থেকে যাচ্ছে, তাই না। এই দেখো H2O-কে ভাঙলে কি হবে, H2O-কে ভাঙলে এরকম হবে OH বন্ড H, তাই না। তো এখান থেকে এই OH অংশটা এই MgX এর সাথে অপসারিত হয়ে চলে যাচ্ছে, বাকি থাকছে RCOOH, এই যে সেটা সেই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায়ও আমরা কি হচ্ছে, সেম জিনিসই পাচ্ছি, কি একটা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, এবং এখানেও বিক্রিয়ার সক্রিয়তা কমে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এরা উভয়েই একটা আয়নিক গ্রিগনাইট বিকারকের সাথে বিক্রিয়ায়, এই দুইটা বিকারক উভয়ে একটা আয়নিক গ্রিগনাইট বিকারকের সাথে বিক্রিয়ায় কি করে, অস্থায়ী ডাইপোল মোমেন্ট বিশিষ্ট হয়, অর্থাৎ এরা গ্রিগনাইট বিকারকের সাথে যুক্ত থাকে। তো এই কারণে মূলত গ্রিগনাইট বিক্রিয়া পানি আর কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে সম্পন্ন করতে হয়।